আমার দ্বিতীয় প্রশ্ন হলো যে আমরা তো দেখে থাকি যে বিকাশের এই ক্যাশব্যাকের ক্ষেত্রে মানে এই বিকাশে ক্যাশব্যাক দেওয়া হয়ে থাকে। তো এই ক্যাশব্যাক নেওয়া এটা জায়েজ আছে কিনা এই বিষয়টা জানার দরকার ছিল। হ্যাঁ, বিকাশের ক্যাশব্যাক এটা বর্তমান সময়ের মানুষদের অনেক গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন। অনেকের এই প্রশ্ন যে বিকাশ বিভিন্ন স্রোতে ক্যাশ ব্যাক তারা দিয়ে থাকে। দেখা যাচ্ছে অনেক জায়গায় পেমেন্ট করলে ক্যাশব্যাক দেয়, অনেক জায়গায় ক্যাশ ইন করলে ক্যাশব্যাক দেয়, সেন্ড মানি করলে ক্যাশব্যাক দেয়, এজেন্ট থেকে টাকা ঢোকালে ক্যাশব্যাক দেয়, মোবাইল ফোনে সিমে যদি টাকা রিচার্জ করা হয় সেক্ষেত্রে তারা ক্যাশব্যাক দেয়। অনেক সময় বলে যে ব্যাংক কার্ড থেকে যদি বিকাশে টাকা ট্রান্সফার করা হয় সেখানে ক্যাশব্যাকের পরিমাণটা আরও বেশি দেয় নাকি। তো আসলে বিভিন্ন ধরনের ক্যাশব্যাক তো আমরা জানি, দেখেছি। আবার অনেক সময় বলা হয় যে অমুক দোকান থেকে যদি তুমি পণ্য ক্রয় করো এবং সেখানে যদি বিকাশ দিয়ে পেমেন্ট করো তাহলে এত টাকা ক্যাশব্যাক। অনেক সময় বলে দারাজ থেকে যদি পণ্য কিনে বিকাশ দিয়ে পেমেন্ট করা হয় তাহলে এত টাকা ক্যাশব্যাক, বলে কি না। তো এখানে আমরা কিন্তু এই উদাহরণগুলোর মধ্যে অনেকগুলো উদাহরণ আমরা বলে ফেললাম। তাহলে সব স্রোতে কি জায়েজ আছে, নাকি নির্দিষ্ট কিছু স্রোতে জায়েজ আছে, নাকি কোনো স্রোতে জায়েজ নাই, বিষয়টা আমাদের জানার প্রয়োজন আছে কি না। তো এখানে আমি একটা মূলনীতি শিখাবো। সেই মূলনীতি যদি আপনি মনে রাখেন দুইটা কথা, তাহলে সবগুলো স্রোত আপনার কাছে স্পষ্ট হয়ে যাবে। আপনার হলো বিকাশের যদি খরচের উপরে, অর্থাৎ আপনি টাকা খরচ করছেন তার উপরে যদি কোনো ক্যাশব্যাক দিয়ে থাকে তাহলে এটা গ্রহণ করা জায়েজ আছে। কিসের উপরে? অর্থাৎ আপনি পেমেন্ট করলেন, দারাজ থেকে আপনি শপিং করলেন, আপনি হলো মোবাইলে টাকা রিচার্জ করলেন, আপনি সেন্ড মানি করলেন, আপনি ক্যাশ আউট করলেন, এগুলো এগুলো সবই কি, কথা বলে না। এরপরে আপনি দেখা যাচ্ছে অনেক সময় বলে বিদ্যুৎ বিল যদি পরিশোধ করা হয়, বিভিন্ন বিল পরিশোধ করা। তো অর্থাৎ টাকা খরচের যতগুলো মাধ্যম আছে সেখানে যদি বিকাশ কোনো ক্যাশব্যাক দিয়ে থাকে সেটা গ্রহণ করা জায়েজ আছে। এইটা ধরা হবে বিকাশ কোম্পানির পক্ষ থেকে আপনাকে একটা হাদিয়া, এটা তাবাররু, এই জন্য এটা গ্রহণ করা জায়েজ আছে। আর যদি বিকাশ বলে যে আপনি ক্যাশ ইন করেন, অর্থাৎ আপনি বিকাশে টাকা ঢুকাবেন, আর বিকাশে টাকা ঢুকানোর উপরে তারা বিভিন্ন ক্যাশব্যাক দিয়ে থাকে। যেমন আপনি ব্যাংক কার্ড থেকে যদি টাকা ঢুকান, আপনি যদি এজেন্টের থেকে টাকা ক্যাশ ইন করেন, আপনার যদি বিদেশ থেকে রেমিটেন্স আসে, অথবা যদি আপনি ফ্রিল্যান্সার হয়ে থাকেন এবং ওইটার পেমেন্ট যদি আপনার বিকাশে এসে থাকে। যদিও ইউটিউব ফেসবুকের ইনকাম হালাল কেনা এটা নিয়ে আলাদা বহস হবে, আলাদা প্রশ্ন উত্তর হবে, সেখানে আমরা ইনশাল্লাহ এটার জবাব দেওয়ার চেষ্টা করব। তো এরপরে দেখা যাচ্ছে আপনি যদি বিকাশ এজেন্ট হয়ে থাকেন তো বিভিন্ন জনে আপনার কাছে টাকা পাঠাবে বিভিন্ন স্রোতে। অর্থাৎ দেখেন এখানে এই মশালা জানার বলার আগে আমি যে বিষয়টা বলবো সেটা হলো যে আপনি বিকাশে টাকা ঢুকাচ্ছেন, এর অর্থ হলো আপনি বিকাশ কোম্পানিকে ঋণ দিচ্ছেন। কি দিচ্ছেন? আপনি আপনার বিকাশ অ্যাকাউন্টে ক্যাশ ইন করবেন 500 টাকা। তো এটার ফিকি তাকিফ কি? ফিকের পরিভাষায় এটাকে বলা হবে আপনি বিকাশ কোম্পানিকে 500 টাকার কর্জ দিয়েছেন, ঋণ দিয়েছেন। বলেন তো, আপনি ঋণ দিয়েছেন আর তার উপরে যদি ক্যাশব্যাক দেয় এটা সুদ কি সুদ না? আপনি ঋণ দিচ্ছেন আর সে আপনাকে ক্যাশব্যাক দিচ্ছে, মানে সে আপনাকে একটা টাকা দিচ্ছে, এটা হলো সুদ। তাহলে আমি খরচজনিত যত ক্যাশব্যাক আছে সেটা আমার জন্য গ্রহণ করা হালাল, কিন্তু ওখানে ক্যাশ ইন অর্থাৎ আমি বিকাশে টাকা ঢুকাচ্ছি যে কোনো উপায়ে হোক, এখানে যদি কোনো ক্যাশব্যাক বিকাশ ঘোষণা করে ওইটা গ্রহণ করা আমার জন্য জায়েজ নাই। তো যদি জায়েজ না হয়ে থাকে তো আমি এই টাকাটা কি করব? এই টাকাটা আমি কোনো দরিদ্র মিসকিনদেরকে আমরা সৎকা করে দিব, এবং ওই রকম কোনো ক্যাশব্যাক আমরা গ্রহণই করব না। বললো যে এই শুক্রবারে যদি 4500 টাকা কেউ ব্যাংক কার্ড থেকে বিকাশে ঢোকায় তাহলে 100 টাকা ক্যাশব্যাক পাবে।
তাহলে আমি ওই কাজটাই করব না, কারণ আমি সুদি কারবারে জড়িতই কেন হব? আমি পরে সৎকা করবো, এটা তো পরের হিসাব। আমি ওখানে মুসলমান হিসাবে আমি তো ওখানে সংযুক্তই হব না। আমি বিকাশী মানে মুআমালায় রিবাউইয়ের মধ্যে আমি তো দখল করব না, আমি তো ওখান থেকে বেঁচে থাকব। তো এই আর কি মূল বিষয়, যে এই সম্পর্কে আর খাস কোনো প্রশ্ন আছে কিনা? অনেক সময় বিকাশ থেকে অফার দেওয়া হয় যে 500 টাকা যদি বিকাশ থেকে কর্জ নেওয়া হয় এবং এই 500 টাকা যদি পেমেন্ট করা হয়, তাহলে তারা 50 টাকা ক্যাশব্যাক দেয়। এই টাকাটা নেওয়া যাবে কিনা? কর্জ নিতে হবে তাদের থেকে, ঋণ নিতে হবে। ঋণ নেওয়ার পরে ওই টাকা যদি আবার পেমেন্ট করা হয়, তাহলে তারা 50 টাকা ক্যাশব্যাক দেয়। না, সুদ নেয় না, তবে নির্দিষ্ট টাইম দেয়, এই টাইমের ভিতরে আবার কর্জ পরিশোধ করা লাগবে। বিকাশ যদি কোনো সময় এরকম অল্প স্বল্প টাকায় হয়তো দিতে পারে, যে এত টাকা তুমি আমার কাছ থেকে ঋণ নাও, ঋণ নেওয়ার পর এটা দিয়ে যদি কোনো কিছু ক্রয় করা হয় তাহলে তুমি এত টাকা ক্যাশব্যাক পাবা। তো এখানে মূল বিষয়টা বুঝতে হবে যে আমি যে ঋণ নিচ্ছি, এটা অবশ্য স্বতন্ত্র আলোচনা হতে পারতো। এটা ক্রেডিট কার্ডের ক্ষেত্রে আমরা স্বতন্ত্র আলোচনা করব। বাকি বিকাশের ক্ষেত্রে দেখা যাচ্ছে বিকাশ মার্চেন্ট অ্যাকাউন্টের ক্ষেত্রে অনেক সময় দেয় 5-7 দিনের একটা সুযোগ দেয়, যে একটা লোন দিচ্ছে, তো 5-7 দিনের মধ্যে যদি টাকা পরিশোধ করা হয় তাহলে কোনো সুদ দেওয়া লাগে না, কিন্তু এই সময় পার হয়ে গেলে আবার সুদ দেওয়া লাগে। এখন কোনো ব্যক্তির যদি এটা একেবারেই দৃঢ় নিয়ত থাকে, যদিও এখানে ইখতিলাফ আছে উলামা একরামের, যে যেহেতু এখানে শুধু একটা চুক্তি আছে, কারণ 5 দিন 7 দিন পরে যদি টাকা না দেওয়া হয় তাহলে তো এটা সুদি লেনদেন হয়ে যায়। তো এই জন্য অনেক উলামা একরাম তারা একেবারে পুরা এই কাজকেই নাজায়েজ বলেছেন। আবার কিছু কিছু উলামা একরাম এটা বলে থাকেন, যদি যে ব্যক্তি এই ঋণ গ্রহণ করবে তার যদি দৃঢ় নিয়ত থেকে থাকে যে না আমি সময় মতো এই ঋণ পরিশোধ করে দিব, অবশ্যই করব, আমি মোটেও দেরি করব না, অর্থাৎ আমি সুদি চুক্তির মধ্যে আমি দাখিলই হব না, কারণ সেই সুদ যেদিন থেকে শুরু হবে তার আগে আমি টাকা পরিশোধ করে দিব। তো এটা কিছু উলামা একরামের নিকটে জায়েজ আছে, আমরা এই জায়েজের কথাই বলি। তো যেহেতু ওই 50 টাকা কয়েকদিনের জন্য সুদমুক্ত যেহেতু নেওয়ার যদি সুযোগ থেকে থাকে, তাহলে ওইটা তো জায়েজ আছে। এবং ওইটা দিয়ে শপিং করার কারণে যদি কোনো পেমেন্ট করার কারণে যদি কোনো এক্সট্রা তারা ক্যাশব্যাক দেয়, সেটা গ্রহণ করাও জায়েজ আছে।